নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করা যাক। আজকের দিনে একটু উল্টো সিনারিও দেখা যাচ্ছে। এতদিন যেমনটা দেখতে পাচ্ছিলাম, এই ডিআইআই এরা একটু বেশি পরিমাণে শেয়ার কিনছিল, মানে এফআইআই এরা যত পরিমাণে বিক্রি করছিল তার থেকে বেশি তো এই ডিআইআই কিনছিল। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন এই যে এফআইআই এরা বিক্রি করেছে 6,267 কোটি টাকা শেয়ার, এবং সেখানেই উল্টো দিকে এই ডিআইআই এরা কিন্তু এদেরকে কম শেয়ার কিনেছে, 4,965 কোটি টাকা শেয়ার কিনলো। আর যদি ফিউচার এন্ড অপশন মার্কেটের কথা বলি, এইখানে এফআইআই সেলিং দেখা গেছে। এই ইন্ডেক্স ফিউচার্স এইখানে সেল করেছে 3,034 কোটি টাকা, এবং তারই সঙ্গে সঙ্গে স্টক ফিউচার্স এইখানে 1700 কোটি টাকার মতো বিক্রি করেছে এই এফআইআই রা। এরপরে আমেরিকান মার্কেট একবার দেখে নেবো। এই ডাউ জোন্স এই মুহূর্তে প্রায় 0.1% ডাউন হয়ে রয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানেও কিছুটা লাল নিশান এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। আর এই আমেরিকান মার্কেট পড়ে যাওয়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে এই ইনফ্লেশনের ডেটা। এমনিতেও যুদ্ধের খবর রয়েছে, আজকের দিনে আমেরিকার যে ইনফ্লেশনের ডেটা এটা সামনে এসেছে। কেমন এসেছে ডেটা? যেমনটা দেখতে পাচ্ছেন মার্কেট যেমন অনুমান করে চলছিল তেমনই এসেছে। এই ফোরকাস্ট কত করা ছিল, মানে অনুমান 2.4%, অ্যাকচুয়াল এসেছে কত 2.4% এসেছে। আর এর আগের বারে কত ছিল এই ইনফ্লেশন, এটাই 2.4%ই ছিল, মানে এর আগের বারের মতোই এসেছে, এবং তার সঙ্গে সঙ্গে বাজারের অনুমানের মতোই এসেছে। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশন এটা কমছে। এই 2.9%, 3%, তারপরে 2.7%, তারপরে আবার 2.7% ছিল, এবং তারপরে দুবার এলো 2.4%। যদিও এটা এখন ফেডের রেট কাটের যে ইনফ্লেশনের ফোরকাস্ট তার থেকে অনেকটা বেশি, কারণ এই ফেড তারা বলে দিয়েছে এই যে ইনফ্লেশন এটাই 2 এর কাছাকাছি এলে তাদের রেট কাট করতে সুবিধা হবে। কিন্তু সেইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনফ্লেশনের ডেটা এটা অনেকটাই উপরে রয়েছে। আর বর্তমানে এই যে ইনফ্লেশনের ডেটা এটাতেই 2.4% এলো, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা অনেকটা বেড়ে গেছে। তো পরবর্তীকালে এই যে ইনফ্লেশনের ডেটা সেটা বেড়ে যেতে পারে। এখানে দেখতেই পাচ্ছেন মার্কেটস ওয়াচ এনার্জি প্রাইস ফর নেক্সট মুভ, এবং এই যে ইনফ্লেশনের ডেটাটা দেখতেই পাচ্ছেন রিমেন অ্যাবাভ দ্য ফেড টার্গেট, মানে ফেডের যে টার্গেট রয়েছে তার কিন্তু ওপরে রয়েছে। অর্থাৎ এরপরে যখন ফেডের মিটিং হবে সেখানে কিন্তু রেট কাটের যে সম্ভাবনা সেটা প্রায় নেই বললেই চলে। আর এই ফেড রেট কাট করলে কি হয়, মার্কেট বুস্ট পায়, কারণ ইনভেস্টররা কম সুদে লোন তুলে বিভিন্ন যে মার্কেট সেখানে লাগাতে পারে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে কোম্পানি রয়েছে তারাও অল্প সুদে লোন তুলে ইনভেস্টমেন্ট করতে পারে, যেমন এআই কোম্পানিগুলো তারাই রেট কাট হলে লোন তুলবে এবং এআই সেক্টরে ইনভেস্ট করবে। কিন্তু বর্তমানে যেভাবে ইনফ্লেশনের ডেটাটা আসছে সেখান থেকে কিন্তু এরকমই মনে হচ্ছে যে রেট কাটের সম্ভাবনা খুবই কম রয়েছে। এরপরে ইন্ডিয়ান এডিআর গুলো বেশিরভাগই খারাপ সংকেত দিচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে উইপ্রো এডিআর এটা 60% ডাউন হয়েছে, তারপরে ইনফোসিস এটা 1.64% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 3.29% ডাউন, তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 2.5%-এর উপরে পড়া, ডক্টর রেড্ডি ল্যাব এটাও কিছুটা ডাউন, এবং এখানে যাত্রা অনলাইন দেখতে পাচ্ছেন 1.41% ডাউন হয়ে রয়েছে। আর যদি গিভ নিফটির কথা বলি, এই গিভ নিফটিতে সেরকম বড় কোনো মুভমেন্ট নেই, দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট এই মুহূর্তে ট্রেড করছে। এরপরে এই ওয়ার রিলেটেড কিছু নিউজ কভার করব। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প তার দিক থেকে এই দাবি করছেন যে ইরানের ওয়ার যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, মানে যখন তিনি চাইবেন তখন এই যে যুদ্ধ সেটা শেষ করে দিতে পারবেন। মানে তিনি বলতে চাইছেন প্রায় বেশিরভাগ কন্ট্রোলই তার হাতে চলে এসেছে। শেষ কনফ্লিক্ট টু এন্ড সুন, ইউএস হ্যাজ প্র্যাকটিক্যালি নাথিং লেফট টু টার্গেট ইন ইরান, মানে ইরানকে তারা প্রায় হারিয়েই ফেলেছে, এই কথাটাই ডোনাল্ড ট্রাম্প বলছেন। এবং সেরকমই উল্টো দিকে এই যে ইরান তাদের তরফ থেকেও বিভিন্ন বক্তব্য সামনে আসছে। যেমন দেখতে পাচ্ছেন এই ইরান তারা বর্তমানে কিন্তু আমেরিকা ইসরায়েল এদের থ্রেটও করছে। আজকের দিনে এই ইরান তারা কি করেছে, থ্রেটেন্স ইউএস অ্যান্ড ইসরায়েল ব্যাংকস, এই আমেরিকা এবং ইসরায়েলের যে ব্যাংক রয়েছে তাদের থ্রেট করেছে। কারণ দেখতে পাচ্ছেন এই ইরানের পেনফুল রেসপন্স ওয়ার্নিং এর পরে এই যে দুবাই তারা কিন্তু ব্যাংকের যে স্টাফ তাদের নিরাপদে বার করে নিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি ডোনাল্ড ট্রাম্পকেও মেরে ফেলা হবে এরকম হুমকিও এই ইরানের তরফ থেকে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ডোন্ট গেট এলিমিনেটেড ইয়োরসেলফ, এই ইরানের একজন সিনিয়র সিকিউরিটি অফিসিয়াল তিনি কিন্তু এই কথা বলেছেন। আর আমাদের যে চিন্তা সেটা হচ্ছে এই জ্বালানি নিয়ে। আজকের দিনে এই যে আইএ রয়েছে বা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের মিটিং ছিল, সেখান থেকে কি আউটকাম সামনে এলো এখানে দেখতে পাচ্ছেন আইএ তারা এই ব্যাপারে এগ্রি হয়েছে টু রিলিজ 400 মিলিয়ন ব্যারেলস অফ এমার্জেন্সি অয়েল ইন এফোর্ট টু কাম সার্জিং প্রাইস, মানে এই তেলের দাম যে বেড়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য এই আইএ তারাই 400 মিলিয়ন ব্যারেলের যে রিজার্ভ রয়েছে সেটা ছাড়তে রাজি হয়ে গেছে। তবে তারপরেও দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস সেখানে কিন্তু নিচের দিকের মোমেন্টাম দেখা যাচ্ছে না। এখনো এই যে ক্রুড এটা প্রায় 5% উপরে ট্রেড করছে। তবে আজকে ইন্ডিয়ান মিনিস্টার কিছু তথ্য সামনে রেখেছেন। এই পেট্রোলিয়াম মিনিস্ট্রি তিনি কি বলছেন,
যে ইন্ডিয়া সিকিউরস 70% অফ ক্রুড অয়েল ইম্পোর্ট আউটসাইড স্টেট অফ হরমুজ। মানে স্টেট অফ হরমুজ এটা বন্ধ থাকার কারণে এই ইন্ডিয়া তারা বর্তমানে কি করছে, এই যে 70% ক্রুড অয়েল ইম্পোর্ট সেটা কিন্তু এই স্টেট অফ হরমুজের বাইরে থেকেই করছে। আর এগুলোতে গেল তেলের ব্যাপার, এই গ্যাস সংক্রান্ত বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে। আর দেখুন এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই মানুষের ভয়ের কারণে হচ্ছে। এখানে ইউনিয়ন মিনিস্টার তিনি এই কথাই বলে দিয়েছেন যে হাউস হোল্ড ওড নট ফেস কুকিং গ্যাস শর্টেজ, মানে এই যে রান্নার গ্যাস সেখানে কোনো শর্টেজ হবে না, যেটা ইউনিয়ন মিনিস্টার বলেছেন। এবং এটাও বলে দেওয়া হয়েছে যে অর্ডার করার 2.5 দিনের মধ্যে এই যে গ্যাস সেটা বাড়িতে পৌঁছেও যাবে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে গ্যাসের প্রোডাকশন সেটা বাড়াবার কথাও বলা হয়েছে। এই অয়েল মিনিস্টার তিনি কি বলেছেন, শেষ গভর্নমেন্ট মেজার্স হ্যাভ লেড টু 25% রাইজ ইন গ্যাস প্রোডাকশন, মানে এই গ্যাসের যে প্রোডাকশন সেটা প্রায় 25% বাড়ানোর কথা বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এই কথাও বলেছে যে 2খানা এলএনজি ভর্তি কার্গো এগুলো আমাদের ইন্ডিয়ার দিকে আসছে, তো এইখান থেকে এই যে এলএনজি শর্টেজ সেটা অনেকটাই কমবে। তবে এই কথা বললেও আমাদের জন্য ভয় থেকেই যাচ্ছে। কি নিয়ে ভয়, সেটা হচ্ছে এই স্টেট অফ হরমুজ নিয়ে ভয়। কারণ এই ইরান তারা কি করেছে, বিভিন্ন জায়গাতে এই যে মাইন্স এগুলো বিছিয়ে রেখেছে, বিভিন্ন দেশের জাহাজ এই জায়গার উপর দিয়ে গেলেই তারা অ্যাটাকও করছে। আর এর আগের ভিডিওটা যখন কভার করেছিলাম তখন এটা দেখিয়েছিলাম এই যে স্টেট অফ হরমুজ সেখানে বর্তমানে 2খানা জাহাজ অ্যাক্টিভ রয়েছে। একটা হচ্ছে রিভা গ্লোরি যেটাই চায়নাতে যাচ্ছে, এবং আরেকটা হচ্ছে ময়ূরী নাড়ে। তো এটা কোথায় আসছিল বলছিলাম, এটাই ইন্ডিয়াতে আসছিল। এখানে দেখতে পাচ্ছেন এটা কোথাকার জাহাজ, এই থাইল্যান্ডের জাহাজ, মানে এর উপরে থাইল্যান্ডের ফ্ল্যাগ রয়েছে। এই দুবাই যে আঁচ পোর্ট সেখান থেকে ছেড়েছিল এবং কোথায় আসছিল, অ্যারাইভাল অ্যাট কান্ডলা, মানে ইন্ডিয়ার যে কান্ডলা রয়েছে সেখানে আসছিল। তো এটা একটা কার্গো টাইপের শিপ দেখতে পাচ্ছেন। কিন্তু তারপরেই এই খবর সামনে আসে যে একটা থাই কার্গো শিপের ওপর অ্যাটাক করা হয়েছে, কালো ধোঁয়া দেখা গেছে, তার সঙ্গে সঙ্গে আগুনও লেগে গেছে। এবং এই যে জাহাজটা সেটা কোথায় আসছিল দেখতে পাচ্ছেন, টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে আসছিল। এই হরমুজে কিন্তু এই অ্যাটাকটা করা হয়েছে। আর এই শিপটার নাম কি দেখতে পাচ্ছেন, এই ময়ূরী নাড়ে। তো যেই জাহাজটার কথা বলছিলাম এই স্টেট অফ হরমুজে ছিল, মানে যেটা ইন্ডিয়াতে আসছিল, সেটার উপরে কিন্তু অ্যাটাক করা হয়েছে। গুজরাট বাউন্ড শিপ ময়ূরী নাড়ে অ্যাটাক ইন স্টেট অফ হরমুজ। তবে এই যে বিভিন্ন জিনিসের উপর অ্যাটাক করা হচ্ছে যেগুলোর সঙ্গে যুদ্ধের কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, সেই ব্যাপারে এমইএ মানে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তিনি কিন্তু নিন্দাও প্রকাশ করেছেন। তিনি এটাই বলছেন এই যুদ্ধের জন্য অনেক ইনোসেন্ট মানুষের প্রাণ কিন্তু যাচ্ছে। এই যে ভেসেলস এখানে 23 জন মেম্বার ছিল, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই যে 3 জন ক্রি মেম্বার তারা কিন্তু মিসিং। তো শুধু শুধু যুদ্ধের কারণে যে সমস্ত মানুষের এই যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদেরও অনেক ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই এলপিজি প্রাইসের ব্যাপারে গভর্নমেন্ট এটাই বলেছে, টেকিং স্টেপ টু কন্টেন্ট এলপিজি প্রাইস, মানে এই যে এলপিজি প্রাইস সেটা নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার নজরও রাখছে। আর্গু পিপল এগেনস্ট প্যানিক বাইং, মানে অনেক সময় মানুষ কি করছে, তাদের বাড়িতে গ্যাসের দরকার নেই, ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে না, এইভাবে গ্যাস তুলে রাখছে। তো সেই ব্যাপারেই গভর্নমেন্ট মানুষদের বলছে এই প্যানিক বাইং না করতে। আপনি হয়তো অপ্রয়োজনীয় একটা গ্যাস বাড়িতে তুলে রেখে দিলেন, সেখানে যেই মানুষটার প্রকৃত দরকার সেই মানুষটা হয়তো এখন গ্যাস পাচ্ছে না। তো সেই ব্যাপারের জন্যই গভর্নমেন্ট এই আর্গু করেছে। আর শুধুমাত্র ঘরের মধ্যে যে গ্যাসের শর্টেজ দেখা যাচ্ছে এমনটা নয়, দেখতে পাচ্ছেন আজকের দিনে এই আইআরসিটিসি এই কোম্পানিটা 2.66% পড়ে গেছে। কোম্পানি এখানে কাজ কি দেখতে পাচ্ছেন, ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। এই রেলের মধ্যে যে বিভিন্ন ক্যাটারিং এর কাজ থাকে, মানে এই যে রান্না করা খাবার দাবার পরিবেশন করতে হয়, তার সঙ্গে সঙ্গে জলের বোতল পরিবেশন করতে হয়, তার সঙ্গে সঙ্গে টিকিটের যে বিজনেস সেটা এই কোম্পানি করে থাকে। আজকের দিনে কেন পড়েছে এই শেয়ারটা দেখতে পাচ্ছেন, রিপোর্টস অফ হল্টিং ট্রেনস ক্যাটারিং অ্যামিড এলপিজি শর্টেজ, মানে এলপিজি শর্টেজের কারণে এই আইআরসিটিসি এরা কিন্তু রান্না করতে পারছে না, যার জন্য কিন্তু তারা প্যাসেঞ্জারদের বলেই দিয়েছিল তারা এই ট্রেনের মধ্যে খাবার পরিবেশন করতে পারবে না। এবং এই খবরে দেখতে পাচ্ছেন পড়েছে। আর এই কোম্পানির রেভিনিউ এর একটা বড় অংশ এই ক্যাটারিং ব্যবসা থেকেও কিন্তু আসে। এরপর একটি কোম্পানি সেটকো অটোমোটিভ লিমিটেড, ছোট সাইজেরই কোম্পানি দেখতে পাচ্ছেন, 243 কোটি মার্কেট ক্যাপ রয়েছে। কোম্পানির জন্য কিছু খারাপ খবর সামনে আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে গুজরাট পলিউশন কন্ট্রোল বোর্ড রয়েছে, এরা কি কাজ করে থাকে, কোন কোম্পানি কেমন কি পলিউশন নিয়ন্ত্রণে কাজ করছে সেই দিকটা নজর রাখে। এই গুজরাট পলিউশন কন্ট্রোল বোর্ড তারা এই কোম্পানিকে, মানে এই সেটকো অটোমোটিভ এই কোম্পানিটাকে, তাদের একটা যে প্ল্যান্ট রয়েছে এই কালোল প্ল্যান্ট সেটাকে বন্ধের ব্যাপারে নির্দেশ দিয়েছে। কিসের জন্য দেখতে পাচ্ছেন, ওভার ওয়াটার অ্যাক্ট ব্রিজ, মানে এই ওয়াটার রিলেটেড যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কোম্পানি মানছিল না, এবং সেই ব্যাপারে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের তরফ থেকে কি বলছে, কোম্পানি লুকিং ইনটু লিগ্যাল অপশনস, মানে কোম্পানি এরপরে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নেবে, হয়তোবা এর বিরুদ্ধে অ্যাপিলও করতে পারে। এরপরে একটি কোম্পানি ফ্লাই এসবিএস এভিয়েশন লিমিটেড, কোম্পানি কি কাজ করে থাকে দেখতে পাচ্ছেন, এই প্রাইভেট জেট চ্যাটারিং কোম্পানি হিসেবে কাজ করে থাকে, মানে প্রাইভেট যদি চ্যাটার্ড বিমানের প্রয়োজন হয় সেটা এই কোম্পানি প্রোভাইড করে থাকে। এবং সেই ব্যাপারে কোম্পানি দেখতে পাচ্ছেন এই 13 সিটের যে এমব্রায়ার লেগেসি 650
এই যে এয়ারক্রাফটটা সেটাই কোম্পানি লঞ্চ করেছে। এর মাধ্যমে কি হবে দেখতে পাচ্ছেন, এই যে ইন্টারন্যাশনাল ব্যবসা সেটা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্যাসেঞ্জারের সার্ভিস সেটা উন্নত হবে। এরপরের কোম্পানি ভোল্টাস লিমিটেড। এই 2025-এ দেখতে পেয়েছিলাম এই যে এসির বিক্রি সেটা অনেকটা কমে গিয়েছিল, সেই কারণে কোম্পানিগুলোর যে ব্যবসা সেটা খুব একটা ভালো হয়নি। কিন্তু এবছর এমন রিপোর্ট সামনে আসছে যে অতিরিক্ত গরম পড়তে পারে এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই হিটওয়েভ ওয়ার্নিং এর কারণে এই স্টকগুলোতে আজকে তেজি এসেছে। ব্লু স্টার বলুন, ভোল্টাস, এলজি ইলেকট্রনিক্স সবেতেই এসেছে এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ভোল্টাস এই কোম্পানির জন্য আলাদা একটা ভালো খবর এসেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপিআইআইটি, তো এই ডিপিআইআইটি এটা কি জিনিস দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। তো এটা একটা গভর্নমেন্ট কোম্পানি। তো তাদের সঙ্গে এই যে ভোল্টাস এরা মৌ বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে কিসের ব্যাপারে, টু সাপোর্ট ইন্ডাস্ট্রি স্টার্টআপ কোলাবোরেশন ইন কুলিং অ্যান্ড স্মার্ট অ্যাপ্লায়েন্স টেকনোলজি। তো একটা গভর্নমেন্ট কোম্পানির সঙ্গে এই যে ভোল্টাস তারা পার্টনারশিপ করে নিয়েছে এই যে কুলিং সলিউশন সেটা প্রোভাইড করার ব্যাপারে, এবং এই খবরে আগামীকাল কোম্পানিটা ফোকাসে থাকতে পারে। দেখতেই পাচ্ছেন কখন এই খবর সামনে এসেছে, এই 11ই মার্চ 2026 এই 6:56 সময় এসেছে, মানে মার্কেট বন্ধের পরে এসেছে। এরপরে গোল্ড সিলভার, যদি এখানে গোল্ড সিলভারের প্রাইসের কথা বলি, এইখানে গোল্ড এখানে সেরকম বড় মুভমেন্ট নেই, আজকের দিনে 0.93% পড়েছে। আর যদি সিলভারের কথা বলি, সিলভার একটু বেশি বেড়েও ছিল, তো এখানে পতনটাও বেশি হয়েছে, 3.37% পড়েছে। আর এই সময় এই গোল্ড সিলভার এবং তার সঙ্গে সঙ্গে এই যে ডলার ইন্ডেক্স রয়েছে এর বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে। যেমন আজকের দিনে গোল্ড সিলভার পড়েছে, তারই উল্টো দিকে এই যে ডলার ইন্ডেক্স এখানে দেখতে পাচ্ছেন এই যে তেজি সেটা ফিরেছে 0.42%, আজকের দিনে এই মুহূর্তে বাড়া রয়েছে। আর এরপরে যখন কিছু ডেটা দেখে নিই, যেমন এই বিটকয়েন এটাই 1% বেড়ে 70,000-এর উপরে রয়েছে, মানে এটা ডলারের হিসাবে। তার সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটাও এই $2,000 উপরে ট্রেড করছে। আর আমাদের ইন্ডিয়ান রুপি এটা কেমন পারফর্ম করছে, আজকের দিনে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটা আবার কিছুটা দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর আগের দিনে দেখতে পেয়েছিলেন এই 92-এর নিচে নেমে চলে এসেছিল এই যে ইন্ডিয়ান রুপি, সেটা আবার আজকের দিনে এই 92-এর উপরে উঠে গেছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট একবার দেখে নেব, এই ডাও জোন্স এটা এখন 0.84% নিচে ট্রেড করছে, এবং এরই সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এটা এই মুহূর্তে একদম ফ্ল্যাট ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।